সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। আওয়ামী অপশাসনের ধ্বংসস্তূপে যাত্রা শুরু বিএনপি সরকারের। দায়িত্ব নেয়ার পর ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় ছিল ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। ৬ মাস শেষে আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক। তবে বিরোধী জোটের নেতারা জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছেন। আর এবি পার্টির বক্তব্য, সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের আন্তরিকতা দেখলেও মূল্যায়নের জন্য ১৮০ দিন যথেষ্ট মনে করছেন না। দায়িত্ব গ্রহণের অর্ধবার্ষিকীতে জবাবদিহির মানদণ্ডে আজকে সম্পাদকীয় প্রতিশ্রুতি ও বাস্তবতা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপি, ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি, এবং মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনাম। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। ১৮০ দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেল এবছরই। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৬ মাসে আইন শৃঙ্খলার উন্নতি হলেও প্রত্যাশা পূরণে লাগবে সময়। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি পথে ফেরানোর ঘোষণা চিফ প্রসিকিউটরের। ওবায়দুল কাদের সহ ৬ জনের মামলার রায় যে কোনো দিন। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানে জোর দুই মন্ত্রীর। এবং ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ ৬,০০০ কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। মোস্তফা কামাল ভাই, রতন ভাই, আতিক ভাই, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আপনারা দুজন দুটি বিরোধী পক্ষের রাজনৈতিক দলের সংসদ সদস্য, তো আপনাদের কাছে একটু পরে আসতে চাই। একজন সাংবাদিক আছেন মোস্তফা কামাল ভাই, আপনারা যেভাবে করে দেখার কথা সেটি হচ্ছে একদম বলা যায় যে বার্সাই ভিউতে আপনারা দেখছেন সরকারকে, এবং সেই জায়গা থেকে সরকার আজকে ৬ মাস পূরণ করলো। এবং সরকারের যে অগ্রাধিকার ছিল, অগ্রাধিকারের মধ্যে 3টি অগ্রাধিকার বিশেষভাবে যদি আমি উল্লেখ করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এর বাইরে তার যেই ইশতেহারে অন্যান্য প্রতিশ্রুতি ছিল সেগুলোও ছিল। সরকার আসলে এই প্রতিশ্রুতির সাথে যে বাস্তবতা এই মুহূর্তে, সেটি আসলে কতটা মিল অমিল দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। বাস্তবতা হচ্ছে, প্রথম কথা, সরকার চেষ্টা করছে। চেষ্টায় কোনো ঘাটতি আছে বলে অথবা কমতি আছে বলে আমরা দেখছি না। পারছে কতটুকু, প্রশ্নটা সেখানে। আবার ১৮০ দিন ১৫ বছরের তুলনায় বেশি সময় নয়, খুবই কম সময়। আবার ১৮০ দিন জুলাই আন্দোলনের ৩৬ দিনের তুলনায় কিন্তু আবার যথেষ্ট। অর্থাৎ ভালোমন্দ আপনি নির্ণয় করেন আর না করেন, লক্ষণ বা আলামত বোঝার জন্য একেবারে কম সময় নয়। তারপর সরকার তো আপনি ভূমিকায় যেটা বলেছেন, একটা ধ্বংসস্তূপের মধ্যে ক্ষমতা নিয়েছে। কীরকম ধ্বংসস্তূপটা? রোজা মুখে ক্ষমতা নেয়া, ঠিক রোজার আগের দিন। খুব কঠিন সময় বাংলাদেশের রাজনীতিতে, রোজা পূজা এগুলো খুব কঠিন সময়। কখনো কখনো অর্থনৈতিকভাবে কঠিন, কখনো কখনো আইন শৃঙ্খলার প্রশ্নে কঠিন। তো ওই ক্ষেত্রে আমরা দেখেছি সরকার রমজান মাসে কিন্তু সাফল্য দেখিয়েছে, গত রমজান মাসে। এরপরে অল্প সময়ের মধ্যে একটা বাজেটও দিতে হয়েছে। কারণ এই ধ্বংসস্তূপের মধ্যে কথার কথা যদি ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা অথবা বিএনপি থেকে বলা হতো ওই ৭২-৭৩-এর মতো যে আগামী ১ বছর কিছু দিতে পারবো না, সম্ভবত জনগণ খুব একটা আপত্তি করতো না। কারণ বাস্তবতাটাই ওই জায়গায় ছিল। তো ওই জায়গায় সরকার চমৎকার একটি বাজেট দিয়েছে, বিরোধী দলের ভাষায় যেটা অবাস্তব বা স্বপ্ন দেখার মতো। তো সরকার তো স্বপ্ন দেখবে, যারা ক্ষমতা যায় তারা কিছু স্বপ্ন দেখে। তো ওই রকম জায়গায় সরকার উত্তীর্ণ হয়েছে। কিন্তু গত কিছুদিন থেকে ওখানে কিন্তু একটা ছেদ পড়েছে, মোটামুটি মাসখানেক ধরে আপনি বলা চলে। প্রথমতটা বাজার পরিস্থিতি, ওখানে সরকার খুব একটা কুলাতে পারছে না, চেষ্টা করছে। কাঁচামরিচ ৪০০ টাকা কেজিতে চলে যায়। সরকার শেষ পর্যন্ত আজকে সম্ভবত ক্যাবিনেটে ওখানে শুল্ক প্রত্যাহার করেছে কাঁচামরিচ আমদানির উপর। তার মানে সময়টা কত কঠিন খেয়াল করে দেখুন। আরেকটা জায়গা হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি।
জ্বালানি সংকট। তো জ্বালাটা আজকে বোধহয় হঠাৎ করে একটু কমেছে। এই জ্বালাতনটা যদি কমতে থাকে হয়তো বা বিদ্যুৎ নিয়ে সরকার ভালো কিছু একটা দেখাবে। কিন্তু সরকারের কয়েকজন বিদ্যুৎ প্রশ্নে কিন্তু অতিকথন করছেন, প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলছেন। বিদ্যুৎ এমনিতে বিএনপির জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়, জি, বিএনপির জন্য বিশেষ করে। বিদ্যুৎ ওভারঅল স্পর্শকাতর সংবেদনশীল বিষয়, কিন্তু বিএনপির জন্য বেশি সংবেদনশীল এই কারণে একটু মনে করিয়ে দিতে হয় 2001 সালে বিএনপিকে অনেক বদনাম সইতে হয়েছে বিদ্যুৎ নিয়ে, চরম গালমন্দ শুনতে হয়েছে, অনেক অঘটনেরও সাক্ষী হতে হয়েছে। সেটাও ছিল পরবর্তীতে দেখা গেছে যে যেই পরিমাণে বা যেই মাত্রায় বদনাম রচনা করা হয়েছিল প্র্যাকটিক্যালি ওইটা ছিল না। কিন্তু ততক্ষণে বিএনপির অবস্থা কিন্তু তারা, অর্থাৎ তখনকার আওয়ামী লীগ কাবু করে ফেলেছে বিএনপিকে। রতন ভাইয়ের বোধহয় মনে থাকার কথা, দৌড় নামে একটা শব্দ খুব আলোচিত ছিল ওই সময় ডেমরা অঞ্চলে কনসার্টে। এরই মধ্যে আপনি দেখেন ছোট্ট একটা বিষয় তথ্যের প্রয়োজনে বলতে হয়, দৌড়ের কাণ্ড কিন্তু দুই একটা ঘটে গেছে। এই রাজধানীতে একজন জনপ্রিয় এমপি, একজন জনপ্রিয় প্রশাসক, খুব কর্মী বান্ধব, তারা কিন্তু ভুলে হোক আর শুদ্ধে হোক আর অপতথ্যে হোক আর আধা সত্য তথ্যে হোক ছোট্টখাট্ট একটা দৌড় কিন্তু দিয়ে ফেলেছেন। আবার সম্ভবত পল্লী বিদ্যুতের প্রায় 80টির মতো কেন্দ্রে অফিস থেকে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, যে কোনো সময় তারা একটা বাজে অবস্থায় পড়তে পারে। তো এরকম সময়ে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী গতকাল আশ্বাস দিয়েছেন যে বিদ্যুতের প্রশ্নে শিগগিরই একটা ভালো খবর তিনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু একই দিনে আমরা দেখলাম দুজন মন্ত্রী, দুপুরে একজন, সন্ধ্যা নাগাদ আরেকজন বললেন যে না, 2 বছরের মধ্যে কিছু করা যাবে 6 মাস 1 বছর হবে না, 2 বছরের। তাহলে অন্তত একটা দিন পরে, 2টা দিন পরে হলো এই ধরনের ভিন্ন মতটা আসলে সম্ভবত একটু সুন্দর হতো। প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে বা আশ্বাসের সাথে আপনি 2001 থেকে 6 এর কথা বলছিলেন, সেই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এখনো তিনিই মন্ত্রণালয়ের দায়িত্বে, বড় করে দায়িত্বে আছেন। এখন সেই জায়গায় তার কোনো ধরনের মানে অভিজ্ঞতা কোনো কাজে আসছে কিনা? আমরা তো আশাবাদী ছিলাম যে তিনি এই সেক্টরে অত্যন্ত অভিজ্ঞ মানুষ, দলেও পুরনো লোক, আবার ব্যক্তিগতভাবেও তিনি অত্যন্ত সম্ভ্রান্ত বংশের দক্ষ মানুষ, যে ভালো করবেন। তিনিও যে চেষ্টা করছেন আমরা দেখছি, কিন্তু ওই যে মাঝে দিয়ে যেটা আমি বললাম যে অতিকথন বা একটু মুখ পাণ্ডিত্য করা, এই প্রবণতাটা বেশি। একজন বলে ফেললেন যে বিদ্যুৎ আছে ব্যাপক, কিভাবে? যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এতজনের মৃত্যু হয়েছে, তার মানে তো বিদ্যুৎ আছে। এটা রং তামাশার বিষয় না, কিন্তু বিদ্যুৎটা অন্তত বিএনপির জন্য, আবারও বলছি, সংসদে বলেছেন সেটা, হ্যাঁ, অন্তত একটু হিসাব করে কথা বলা উচিত। আবার আমরা বলছি গ্যাসের সংকট, তামাশা করে বলা হচ্ছে যে গ্যাসের দুরবস্থার কারণে তো চট্টগ্রামে 9 জনের মৃত্যু হয়েছে, মাত্র 3 দিন আগের ঘটনা। এগুলো তামাশার বিষয় না, এই ধরনের বিষয়ে কথা বলতে একটু সতর্ক থাকা ভালো। কারণ বিগত সরকারটি আপনি দেখেন শেষ 36 দিনে তো ছিলই, তার আগের কয়েকদিনও এই ধরনের হালকা কথাবার্তায় পরিস্থিতি কিন্তু যে কোনো ক্রাইসিসেই সরকার প্রধান নিজেই বলতেন। হ্যাঁ, উনি নিজে হয়তো এক বেলা বলতেন, ওবায়দুল কাদের 3 বেলা বলতেন, হাসান মাহমুদ আধা বেলা বলতেন। তো তারা একটা গদ্য পদ্য মিলিয়ে ফেলতেন। তো এই সরকারের তো ওখান থেকে শিক্ষা নেওয়ার কিছু বিষয়াদি আছে। তো এরকম জায়গায় আজকে দেখেন অর্থনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গেলে নিশ্চয়ই সরকার অনুধাবন করছে। আর এটা তো সত্য, কোনো সমস্যা আছে কিনা এটার প্রথম সমাধানের নমুনা হচ্ছে যে আপনি সমস্যাটা স্বীকার করেন কিনা। জি, এই স্বীকার অস্বীকার নিয়েও কিন্তু আমরা একটা মাঝে মধ্যে অতিকথন দেখি। তো এটা তো ভালো লক্ষণ, যেখানে প্রধানমন্ত্রী সমস্যাটা স্বীকার করে নিয়েছেন এবং সর্বান্তকরণের চেষ্টা করছেন, সেটা দৃশ্যমান। এই গেল একদিক। দ্বিতীয় দিক, মাঝে দিয়ে যারা এগুলো নিয়ে বাড়তি কথা বলছেন তারা কিন্তু প্রকারান্তরে প্রধানমন্ত্রীকে একটা বিপদে ফেলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী সংকট উত্তরণের জন্য রীতিমতো দৌড়াচ্ছেন বলা চলে, কিন্তু তার যে পরিষদ, যে সহযোগীরা, তাদের চলাটা অনেকটা হামাগুড়ির মতো। মাঝে মধ্যে তারা ওনার গাড়ির আগে দৌড় দিয়ে চলে যান, সত্য, এটা দৌড়ানো বলে না। আবার আসবো আমরা একটুখানি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে চাই, সহযোগী যেটা, ওই অর্থটা পূরণ করা উচিত। রতন ভাই যেটি বলছিলেন যে বর্তমান সরকার আগের সরকারের, মানে যেটা ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের অতিকথন থেকে শিক্ষা নিয়ে যে কোনো ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে সরকারের যারা সম্পৃক্ত যারা আছেন তাদের কথা বলার ক্ষেত্রে কারো সতর্ক হওয়া প্রয়োজন কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সরকারে কিন্তু অনেকগুলো ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং বেশ ভালোভাবেই সেগুলো চলছে, বিশেষ করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড,
এর বাইরে হচ্ছে যদি আমি বলি যে স্কুল এবং স্কুলের শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম এবং হচ্ছে ড্রেস দেওয়ার যে বিষয়গুলো, এরকম আরও বেশ কিছু উদ্যোগ সরকার বাস্তবায়ন শুরু করেছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তো সব মিলিয়ে আসলে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, দল হিসেবে বিএনপি মনে করছে কতটুকু আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ? সম্মানিত আমার সঞ্চালক এবং আমার দুই ভাই, দুই পাশে কেরামুল কাতিবিন, আমি তো জানি যে প্রস্তুতিটা এরকম মনে হয় আমার যে মাননীয় সংসদ আতিক ভাই বলার পরে, কারণ দুই দিকের অ্যাটাক তো আমি জানি। তো আমি আমার কথাগুলো বলার পূর্বে আমি আতিক ভাইকে বিনীতভাবে বলবো যে আমার কথার প্রশ্ন উত্তরটা আমি কিন্তু এখন প্রশ্ন উত্তর দিতে আসছি। জি। আমার সফলতা যা বলেছেন এটা আপনি বলেছেন, আর সফলতাটাকে কিভাবে আমাদের অর্জনের খাতায় আমরা ঘরে উঠাতে পারছি না, যেই লিকেজগুলো বা যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো এটা কি আমার এই সরকারের সৃষ্ট বা অক্ষমতা বা আমার মানে নিজের আমার যে যোগ্যতা, এই যোগ্যতার মাপকাঠিতে আমি ব্যর্থ কিনা, এইটা আমি মনে করব যে বিবেচনা করার জন্য আমি শুধু এতটুকুই বলি, আজকে 6 মাস সরকারের, আমরা 6 মাসে কিন্তু বার্থডে পালন করি না বা কোনো উৎসব পালন করি না, পালন করি 1 বছর যে কোনো পূর্তিটা এইভাবে হয়। তা আমি প্রথমেই অন্ততপক্ষে 6 মাসের মূল্যায়নের জন্য যদি বিএনপিকে আপনি যদি কাঠগড়ায় দাঁড়া করান, সেটা বিএনপির প্রতি একটু অবিচার করা। না, বিএনপি নিজেই তো অগ্রাধিকারমূলকভাবে 6 মাসের কর্মসূচি দিয়েছে এবং সেটা নিয়ে তারা নিজেরাই না, যে মূল্যায়ন করতে কর্মসূচিগুলো দিয়েছে এটার মধ্যে তো তারেক রহমান এক পা পিছিয়ে নেয় এবং তিনি দিনরাত এই যে কর্মসূচিগুলো দিয়েছে জাতির কাছে যা ওয়াদা, উনি কি এগুলো করে যাচ্ছেন। এখন করতে গিয়ে ধরুন আমি 1 মণ দুধ আমি সংগ্রহ করলাম কোনো কষ্ট করে, 2-1টা চনা যদি ওই দুধের মধ্যে পড়ে যায় পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। তা আমার তারেক রহমান যখন সাহসের সহিত হিম্মতের সহিত দায়িত্বটা নিয়েছেন, ওনার কর্মসূচিগুলোর দিকে উনি এগিয়ে যাচ্ছেন। আপনি এর মধ্যে কিন্তু বাইদিষ্টমা বলেছেন শুধু শিক্ষার্থীদের শুধু ব্যাগ বা অন্য কিছু দেয় নাই। আপনার 3 দিন আগে এটা আমার শিক্ষকরা যারা মানে এমপিওভুক্ত যারা, তাদেরকে 2000 কোটি টাকা উইদাউট হ্যাসেল ঘরে বসে SMS এর মাধ্যমে তার এই প্রাপ্তিটা হচ্ছে। বেসরকারি শিক্ষক যারা আছেন বেসরকারি তাদের। শিক্ষক যারা 70,000 মানুষকে একদিনে উনি এটা দিয়েছেন। দেখেন ওনার যে কর্মসূচির মধ্যে এটা কিন্তু ছিল না, কিন্তু ইন এডিশন উনি কিন্তু এটা করেছেন। তার মানে এটা কি উনি কাজের মধ্যে আছেন। এখন আসেন বিদ্যুৎ, জ্বালানি এবং যে আমার যে সমস্যাগুলো একটা রিসেন্ট যেটার জন্য সরকারের সফলতাগুলো বা মিল ফ্যাক্টরি যাই আমি বলি, ওইটাকে ইগনোর করার বা কোন মন্ত্রী কি বলল, কোনটাকে বাস্তবতা স্বীকার করে যে কেন এই ডিফিকাল্টিসগুলো তৈরি হলো এবং এইটার আলোকে আমাদের কি করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি কিনা, আমি ওই আলোকে কিন্তু উত্তর দিব। 2-1 জন মন্ত্রী তার ব্যাপার করতে হবে, যেটা আমার মোস্তফা কামালরা যেটা বলতেছিল, ওই যে বস্তুনিষ্ঠ এবং অথেন্টিক ক্রিটিসিজম ওনারা করুক, সেটার উত্তর আমি পরবর্তীতে আমি দেব। বাট কারো ফার্সিক্যাল কথা বা জনগণকে অবহেলা করে বা বাস্তবতার বাইরে গিয়ে কেউ কথা বলবে, ওইটার উত্তর অন্তত আমি দেব না এবং ওইটার জন্য আমি প্রস্তুত না। এবং আমার দল এই ধরনের বাস্তবতার বাইরে গিয়ে কোনো ধরনের কথা বলার জন্য আমাদেরকে কোনো নির্দেশনা দেয় নাই। আমরা মনে করি যে এই ধরনের বাস্তবতা তারেক রহমান ফেস করেছেন এবং এখানে বিরোধী দলের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। যেভাবে সংসদের মধ্যে আমাদের যখন ফুয়েল ক্রাইসিসটা হলো, এই ফুয়েল ক্রাইসিসের মধ্যে যখন সবাইকে নিয়ে, ওনারা ছিলেন জামাত ইসলাম, সবাইকে নিয়ে এটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আমরা একদম পজিটিভ একটা রেজাল্ট পেয়েছি। এখন যে বাস্তবতাগুলো এখন যেটা হয়েছে আপনি দেখেন, এখন তাহলে আমাদের যদি বলেন যে বাংলাদেশে তারেক রহমান ইরানের আর ইরাকের মানে ইরানের আর আমেরিকার যুদ্ধটা লাগিয়ে দিয়েছে, রাশিয়ার আর আমাদের ইউক্রেনের যুদ্ধটা তারেক রহমান লাগিয়ে দিয়ে তার হরমুজ পরিণতি, এই যে সমস্যাগুলো আমাদের বাংলাদেশ সৃষ্ট, ওইটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে তাহলে তারেক রহমান যেইভাবে সাহসিকতার সহিত এই ধরনের প্রতিকূলতাকে ফেস করে একটা বাংলাদেশকে একটা মিনিমাম এই ক্রাইসিস, এবং উনি কিন্তু 7 দিনের না 5 দিনের সময় নিয়েছেন। এবং দেখেন গতকাল থেকে আজকে সব জায়গায় বিদ্যুৎ, গ্যাসের কিন্তু যেখানে মূল সমস্যাটা আপনি দেখেন, এই যে 2টা গ্রুপকে দিয়েছে না আপনার মানে এলএনজি, যেটা আমাদের সমস্যাটা এলএনজির, আপনি একটু গভীরে যান বা উনি একটু বলুন, ওনার একটু সাপ্লিমেন্ট আমি আগে দিয়ে রাখি। এলএনজি 2টায় যে এক্সিলারেট যেটা এনার্জি আমেরিকা দেওয়া হয়েছে এবং যেটা সামিত গ্রুপকে দেওয়া হয়েছে, তার মানে এটা কি কোনোটাইতে এই সরকারের হাতে নেই। এবং ওইখানে পরবর্তীতে এই মানে যাদেরকে আপনার কুইক রেন্টাল এবং বিদ্যুতের জন্য যে পরিমাণ ঘাটতি দিয়ে আজকে এই জায়গায় এনেছে, তাদের
ব্যাপারে একটু কথা বলতে বলেন। ওই সময় আমার ভাইয়েরা কি সোচ্চারটা হয়েছে, এবং এই সরকারের মাধ্যমে এই ধরনের কোনো গাফিলতি বা এই সরকারের লোভের কারণে আজকের এই পরিস্থিতিটা হলো কিনা, এটা আমাকে মানে কি একটু সেটা ক্যাপিটাল চার্জ এবং আপনার এই যে কুইক রেন্টালের মাধ্যমে বাংলাদেশে যে লোপাটটা হয়েছে এইখানে তখন কি ভূমিকা, এবং আমার ভোলাতে যে আমার গ্যাসের যে মজুদ ছিল এইটাকে আপনারা কোনো বাংলাদেশের মানুষকে, পৃথিবীর কোনো মানে কোম্পানিকে আপনি আনছেন এগুলো উত্তোলনের জন্য? যদি নিজের সম্পদকে যদি উত্তোলন করতেন, অন্ততপক্ষে এই এলএনজি দিয়ে ওদেরকে লাভবান করার আগে অন্ততপক্ষে আপনার উচিত ছিল নিজের দেশের সম্পদকে আহরণ করা। বঙ্গোপসাগরে আমরা এটার সঙ্গে বঙ্গোপসাগর জয় করেছি, জয় করে কি হয়েছে, আমরা কি পেয়েছি? এইখানে যা আছে ওইটার জন্য তো তুমি তো ফেসিস্ট হাসিনা তো কিছুই করেনি। তা আমি মনে করব আমাদের যেখানে ঘাটতি আছে, আমাদের অক্ষমতা, এবং আমার যদি ওইখানে যদি কোনো ধরনের দুর্নীতির যদি কোনো মানে গন্ধ পেয়ে থাকে, আতিক বেড়ে এটা বলুক। এবং আমি যে সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যার আলোকে আজকের যে সৃষ্ট যে সমস্যাটা, এইখানে তারেক রহমান তার এফিসিয়েন্সি দিয়ে এবং কতটুকু উনি চেষ্টা করে যাচ্ছে, আমি চিন্তা করি তারেক রহমানের অ্যাপ্রিসিয়েশন দিয়ে উনি ওনার বক্তব্যটা। জি রতন ভাই, আপনি তো জ্বালানির বিষয়টা খুব স্ট্রংলি ডিফেন্ড করলেন। আমি একটু বলতে চাই যে সরকারের কিন্তু অনেকগুলো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, বেশ কিছু সফলতাও আছে যেগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতির জায়গার সফলতা। আজকে মাহাদি আমিন একটা কথা বলেছেন যেটা আমি কোট করেছিলাম, যে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক। এই আন্তরিকতাটা কি আসলে শুধু কাগজেই, নাকি এটা সত্যিকার অর্থে সরকার আসলে আন্তরিক? আইন শৃঙ্খলার ব্যাপারে আমার সাংবাদিক ভাই যেটা বললেন, যে ইতিমধ্যে দুইজনকে আপনার উত্তরে ওই যে দৌড়সালা দিলে তুলনা দিলেন, আমি তো উনি তো আমাদেরকে এই মিল্টন আর জায়গাকে চিনে। আপনার প্রেক্ষাপটটা দেখেন তো, একটা মিল ফ্যাক্টরির মালিক তার শ্রমিককে দিয়ে এটা করেছে। তো ওইখানে দুইজন ইয়াং, এবং ওই দুজনকে উনি পার্সোনালি আমরা চিনি। তো ওরা তো ঘুরে দাঁড়িয়ে ওইখানকে পুলিশকে দিয়ে গুলি করেছে না লাঠি চার্জ করেছে। বিএনপির আইনশৃঙ্খলা সহ মানে এই যে আমাদের পরমত সহিষ্ণুতা, এবং আমরা এতটুকুই আমরা যে সমালোচনা বা আমাদের উপরও যদি সত্যিকার অর্থে পাবলিক কোনো কারণে যদি আমাদের হোস্টাইল হয়ে আমাদের আক্রমণ করে, আমরা এই কারণটা আগে আপনাদেরকে জানতে বলবো। এবং ওইখানে যে আমরা যে একেবারে মানুষের এই একটা ক্ষোভকে আমরা শ্রদ্ধা জানি, যে ওইখান থেকে যে আমরা ব্যাক করলাম, এটাকে সাধুবাদ জানাক। কারণ ওইখানে তো ওই তাদের সাথে ওই মানে মবটার সাথে বা ওই ক্ষোভের সাথে তো আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে যাইনি, অন্তপক্ষে এইটুক। আর ভবিষ্যতে আমার কর্মের জন্য যদি আমার দৌড় দিতে হয়, ঠিক আছে, আমি ঠিক আছে অলিম্পিকের মতো আমি দৌড় দিব। আর যদি আমি দাঁড়িয়ে থেকে মানুষের বাহবা পাই, নিশ্চয়ই কামাল বেউদ্দিন আমাদের এপ্রিশিয়েট করবে। জি রতন ভাই, আপনাকে ধন্যবাদ। আতিক মুজাহিদ, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটি মূলত আপনার দলের যিনি প্রধান নাহিদ ইসলাম আজকে একটি আগে বক্তব্যতে বলেছেন যে গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলার মধ্য দিয়ে গ্রেফতার মামলার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। হবিগঞ্জে আমরা দেখলাম যেই উদ্দেশ্যে তিনি এটি বলেছেন, যাত্রাবাড়িতে আপনাদের একটি আন্দোলনকে কেন্দ্র করে, যেটার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইঙ্গিত করে বলেছিলেন যে এটা হচ্ছে জ্বালাও পোড়ার আন্দোলন আর চলবে না। তারপর পরে আমরা দেখলাম যে হবিগঞ্জে মাহাদিকে প্রস্তুতির কালে, আমি আজকে নিউজটা পড়তে দেখলাম যে মিছিলের প্রস্তুতিকালে তাকে হচ্ছে আটক করা হয়েছে। তো মাহাদি আমিন যেই মানে প্রতিশ্রুতির কথা বললেন, কিংবা যেই উদ্দেশ্যে তিনি বললেন যে গণতান্ত্রিক মূল্যবোধ শাসন প্রতিষ্ঠা আন্তরিক, সেখানে আপনাদের কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হলো, আমি রতন ভাইকে দৌড় রতন ভাই হিসেবে চিনতে চাই না, ওনাকে ভালো কাজ হিসেবে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ যারা দেখতেছেন। প্রথম কথা হলো, ওরা বলছে যেটা ইজ ট্রু, আমিও দেখেছি যে একটু ভেরি ইয়াং ছেলে, যার বৈষম্য আন্দোলন, যার কারণে আমরা আজকে ক্ষমতায় আসলাম। ইয়াং একটা ছেলে, ফ্রেশ, তার কি ছিল, 3 জন লোক দাঁড়িয়েছিল। আমি তো বলবো পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এরকম কেউ দাঁড়াইলে ধরবা। আমরা পুলিশ অতি উৎসাহী হয়ে অতি উৎসাহী না রে ভাই। সিস্টেম হলো কি, আমি দেখাবো যে আমি সুশীল, আমরা খুবই বিএনপি সরকার উপরে টপ লেভেলে যারা আছে, উপরে টপ, খুবই চমৎকার মানুষ, এই কোনো খারাপ কাজ করবা না। আর পুলিশকে বলেছি পিডা বেটা, ধরে নিয়ে এই কর, ভয়ে যেন কেউ কথা না বলে। দিস হোয়াট হ্যাপেনিং আমার কাছে মনে হয়েছে। এই ছেলেগুলোর কোনো অ্যারেস্ট করার কোনো কারণই নাই। 3 জন দাঁড়িয়ে আছে, বলতেছে লোডশেডিং নিয়ে সে কথা বলতেছে। কি ইস্যুটা কি? লোডশেডিং এ কি ভাঙাচুরা জলপড়া করছে? কোন থিওরিতে আপনি আটকাবেন? সেটা ডেমোক্রেটিক জিনিসটা করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে মকিং করা যাবে না, এবং আমি প্রাইম মিনিস্টারের কাছে এই জিনিসটা আশা করি নেই। আরও হয়তো ভালো জেন্টেলি উনি বলতে পারতো আর কি, আমার কাছে মনে হয়েছে। আমি ওইদিকে যাবো না, আমি একটু আসি ওনাদের সফলতা 180 দিনের, কোনটা রেখে কোনটা বলবো। আইন শৃঙ্খলা যদি ধরি, আমি দেখলাম যে 1789টা খুনি হয়েছে শুধুমাত্র।
নিজেদের দলের হয়েছে 134 থেকে 150টার মতো, নিজের দলের, অন্য দলের বাদ দিলাম। এবং মব করতে, এটা তো আওয়ামী লীগের একটা মব শব্দ ছিল, সেই মব ধরে বিএনপিও নিয়েছিল। আজকে দেখলাম ওনাদের ইসমাইল জবিউল্লাহ সাহেব বলছে কোনো মব চলবে না, 133টা ওনাদের মানে কাউন্টেড, আর বাকিগুলো নাই বললাম। তাহলে 180 দিনে 133টা হয়েছে আর কি। খুবই চমৎকার আইন শৃঙ্খলা অবস্থা আমরা বাংলাদেশে বসবাস করতেছি। আর জ্বালানি হচ্ছে বাংলাদেশে যে ডাল ভাত যেরকম চলে না, জ্বালানির কিন্তু এইরকম একটা বিষয়। এটা কমপ্লিটলি একটা ফেইলর এই গভর্নমেন্ট। কোন দিক দিয়ে? শুধু ফেইলর না, বরং অনেকে এখন মজা করে বলে যে লোডশেডিং বিষয়ক মন্ত্রী ওনাকে, আবার বলে অনেকে যে লম্বা লম্বা তার বিষয়ক মন্ত্রী, কি সব কথাবার্তা বলে। শুধু তাই নয়, কিন্তু বিরোধী দল কি বলে আসলে? বড় ইন্টারেস্টিং, আমরা যেটা বলি জনগণ কি বলে, জনগণের ভাষাতে মানুষ বলে। বড় ইন্টারেস্টিং হলো যে ভুতুরে বিল দিয়ে আবার থ্রেট করে জনগণকে, তাহলে হেভি সাকসেস না? প্রত্যাহার তো করেছে। এই তো প্রত্যাহার মানে কি, মানে এত চমৎকার। আবার বলবে যে আওয়ামী লীগের লোক ছিল এখানে। তা জ্বালানিটা আমাদের খুবই চমৎকার। জ্বালানিতে দেখেন দামও বাড়াইছেন, আবার কম করেন নাই তো। আপনি বিদ্যুতের 16.9% বাড়াইছেন, খুবই সাকসেস না? মানে আগে সরকারের চেয়ে আপনি তো ভাঙাচুরের কথা বলেন, 6 মাস কিছু করা যাবে না। ইউনুস সরকার আরেকটা ইন্টারেস্টিং কোটেশন দেখলাম, এক পরিচালক 28 দিন ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল, জিজ্ঞেস করছে কি ব্যাপার, সমস্যা কি? বলছে সব দোষ ইউনুসের কারণে এটা হয়েছে। তো এইরকম করে যদি ধরেন আপনি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়াইলেন, গ্যাস নাই। এবং আমি লাস্ট দিন অ্যাপেক্স ফিডওয়ারের মালিক, উনি একটা প্রেজেন্টেশন আমার সাথে এসেছিল, উনি দেখালো প্রায় 50% কোম্পানিতে, মানে যেগুলো এখন আমাদের, সেগুলোতে গ্যাস সার্ভিস দেওয়া যাচ্ছে না। আপনার প্রোডাকশন নাই, তা আপনি তো ডাউন হবে, সব কিছু ইকোনমি ডাউন হবে। তো তাহলে গ্যাসের সাথে ম্যাক্সিমাম আমাদের প্রোডাকশন জড়িত, আরএমজি বলেন যাই বলেন, যেটা একটাই মাত্র আমরা 82% যেগুলো আমাদের আরএমজি, সেটাও আমাদের ডাউন হয়ে যাবে। মাত্র $49 বিলিয়ন আমাদের এক্সপোর্ট, সেটাও যদি ডাউন করে দেন, আপনি কিভাবে বড় যে হোয়াইট হাতি সরকার কি আসলে এগুলো ডাউন করতে চায় কিনা? এটা তো সরকারের। আমার কথা শুনেন, তাহলে আপনি বুঝতেছেন, আপনি তো বলছেন 180 দিন কাউন্টিং করার ব্যাপারে আপনার মিনিমাম আপনি স্টেবল রাখতে পারেন, আপনি ডাউন গ্রেডে গেছেন। আপনি তো একটা ধরে রাখতে পারতেন যে একটা খারাপ অবস্থা রেখে গেছে, এটা থেকে আমি আপনি উঠবে চেষ্টা করবো। আন্তরিকতা মানে কি, এনিওয়ে এটাকে ধরে রাখবো। ভাই একটা উদাহরণ দিল, ভাই ইরান ইসরায়েলের সাথে আমাদের কোনো ধরনের ব্যবসার সম্পর্ক নাই। এলএনজি আপনি ভাই নিজেও সবাই গুগলই দেখা যাচ্ছে, এলএনজি আমরা নিয়ে আসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, ইটস ভেরি ক্লিন। কার কাছে আমরা আউটসোর্সিং করি? আমরা সোর্সিং করি। আপনি আমাকে যদি বুঝেন ভাই ইরান ওরের কারণে আমার গ্যাস পাইতেছি না, তাহলে উদাহরণটা দেই, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের ওই সময় মিনিস্টার বলছে আগস্ট পর্যন্ত গ্যাসের কোনো সমস্যা আমাদের নাই, আমাদের পর্যাপ্ত আসতেছে। আমরা দেখলাম 2টা কোম্পানিকে 2 লক্ষ লিটার তেল আনতে দিলেন, যে নতুন কোম্পানি, সেগুলো কই গেল তাহলে? আবার আপনি বলতেছেন যে আমি ইন্ডিয়াকে বলেছি পাইপলাইন দিয়ে আমাকে তেল দিতে, তাহলে আপনি আসলে কি করতেছেন? আপনি তো ক্লিয়ার করতেছেন না। আবার প্রতিমন্ত্রী বলছে টাকার অভাবে কিনতে পারতেছি না, অনিন্দ ইসলাম সাহেব। সো তাহলে আপনারা একটা হেল্পেজের সিচুয়েশনে আছেন। আপনার কম্পিটিটিভ ম্যানেজমেন্ট বলতে যা বোঝায়, গুড গভর্নেন্স বলতে যা বোঝায়, এটা তো নাই, বরং মানুষকে কটাকা করতেছেন। জ্বালানি সেক্টর গেল, বিদ্যুৎ বললাম, গ্যাস বললাম। আরেকটা কথা বলি, সরকার যে কিভাবে চার্জ বাড়াচ্ছে আপনি জানেন? কেউ জানে না। আজকে কথা হয়েছিল এফবিসিএস এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে, নাম না বলি, সে বলতেছে ভাই ফায়ার সার্ভিসে ওনাদের তো বিভিন্ন কোম্পানি 6-7টা জায়গা থেকে সার্টিফিকেট নিতে রিনিউ করতে হয়, এটার ফি ছিল 1250 টাকা। এই বছর নতুন করে এই কয়েকদিন আগে, গত 2 দিন আগে করছে 12,000 টাকা। আপনি বোঝেন, একটা এই লোকটার এক ব্যবসা নাই। 2 নম্বর, আপনি 1250 থেকে 12,000 টাকা করলেন শুধুমাত্র সরকারি ফি, যেটা চালান দিতে হবে। বললো যে ভাই এডিশনাল ঘুষ তো আসেই 20,000 টাকা। তা এই লোকগুলো কোথা থেকে আয় করবে? তাহলে আপনার উপর দাম বাড়বে জিনিসপত্র, উনি যে কোম্পানি চালায়, তো জনগণ আলটিমেটলি আমার কাছে চলে আসবে। ভুতুরে বিল করে তো অনেক লোক আমাদের অবস্থা নিঃস্ব করে ফেলা হয়েছে। তা আপনি কোন সেক্টরে দেবেন? তাহলে এরকম সব সেক্টরে চলতেছে। লোডশেডিংয়ে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় হয়েছে। এখন আসেন প্রশাসনের ক্ষেত্রে কি অবস্থা? বাংলাদেশের নজিরবিহীন এইরকম দলীয়করণ হয় নাই। একটা নির্বাচন কমিশনের আপনি বসাই দিয়েছেন এমন এক লোক, যেটা আপনার নির্বাচনী কমিটিতে ছিল বিএনপির, তাকে নিয়ে আপনি এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক দিয়েছেন। 12টা গুরুত্বপূর্ণ পজিশন রাষ্ট্রে, সেখানে আপনি দলীয় লোক ডিরেক্টলি দিয়ে দিয়েছেন। আপনি বলবেন না কম্পিটেন্ট লোক আমাদের, সবাই তো কম্পিটেন্ট, অকম্পিটেন্ট কেউ না। আমি দেখলাম 109টা চুক্তিভিত্তিক নিয়ে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম দলীয় লোক ডিরেক্টলি, পরিবেশ সম্পাদক, পরিবেশ আপনার ফাউন্ডেশনে। এইভাবে রাষ্ট্রীয় জিনিসগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় শাখা বানানোর চেষ্টা করা হয়েছে। ইট ইজ নজিরবিহীন। সরকার দল চালাতে, মানে সরকার চালাতে গেলে নিজের লোক দিয়ে চালাবেন, নিজের লোক সঙ্গে আমি বলেন এক্সপার্টিজ মনে বুঝতে হবে যে আপনি সাংবাদিক। ফখরুল কিন্তু বলেছেন যে আলটিমেটলি তারা সবাই তার স্ব ক্ষেত্রে যোগ্য। আমি তো বললাম, উনি তো নিজেই আবার বলছে যে সরকার কিছুই চেঞ্জ হয় নাই। তাহলে উনি কি যোগ্যতা বুঝাইতেছেন আমাদেরকে? 6 মান্থ আপনার নিজের লোক বসে আপনি চালাইতে পারেন নাই, আপনি কি হয়েছে আপনার কাছে? সব জায়গায় 3টা করে কাজ করেছেন। দেখেন ইভেন ডেভেলপমেন্ট ইলেক্টেড বডির সাথে আপনি এমপিদের কাছে আপনি নারী এমপি দিয়ে আবার ওখানে ডিস্টার্বিং। আপনি জেলা পরিষদের প্রশাসক বসাই দিয়েছেন, সেখানে আবার করতেছেন। আবার বলে দিয়েছেন ইন্টারনালি যে আপনার দলীয় নেতাকর্মীর বাইরে কারোর সাথে যেন সরকারি কর্মকর্তা কার্যক্রম না করে। মানে আপনি একটা কমপ্লিটলি একটা এরকম জাস্ট জাল নেটওয়ার্ক করে রাখছেন। তাহলে আপনি সব নিছেন, তা কাজ করতে পারেন না কেন?
ইউ হ্যাভ টু ডু ইট। 6 মান্থ ইজ এ বিগ থিং। আপনি মিনিমাম চেঞ্জ তো আনতে পারতাম, আমরা দেখতে পারতাম যে চেঞ্জ হয়েছে, দুর্নীতি কমছে, মিনিমাম কমছে কি কমছে আমাদের বলেন? একটা জিনিস বলেন যে যেখানে আমরা আপগ্রেড করছি। আপনি বলেন প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? পাইলট প্রজেক্টিং। একটা উদাহরণ দিই, ভেরি ইন্টারেস্টিং। আপনি একটু বলতেছিলেন যে কয় লক্ষ লোকের আমরা দিলাম, 3 লক্ষ লোক টিচারকে বেসরকারি না, ইন্টারেস্টিং। নর্মালি টাকা পাওয়ার কথা, আমার বাবা টাকা পাওয়ার কথা ধরেন 20 লাখ টাকা, এখন বলতেছি গভর্নমেন্ট কি জানেন, প্রতি বছর 1 লাখ করে পাবেন গ্রাজুয়ালি। শব্দটা কি? গ্রাজুয়ালি। তার মানে আপনি 20 লাখ টাকাতে 20 বছরে পাবেন। কি লাভ হইলো তাহলে? আমার টাকা দরকার 20 লাখ, আপনি একবারে দেওয়ার কথা, তাহলে আপনি 3 লক্ষ লোক বেশি দিলেন। আগে সরকার তো দিতেই পারে, দিতেই না, দিলেও বেশি করে দিতে আমার কথা চেষ্টা করেন। তার ওখানে নিয়ে গেছে টাকা মেরে সব, ওটার কথা দূর নয়। তাহলে আপনি 1 লাখ করে দিচ্ছেন, লাখের দরকার 20 লাখ, 1 লাখ 20 বছর লাগবে, মারা যাওয়া শেষ, কিছু হবে না। তো এইভাবে যদি আপনি করেন, পাইলটিং সব জায়গাতে পাইলটিং, শুধু সার্ভে করার জন্য আমরা যেটা অ্যাকর্ডিং টু রিপোর্ট 2000 কোটি টাকা আপনি দিচ্ছেন। সার্ভে কারে দিয়ে করাইছেন? আমার কাছে রিপোর্ট আছে, আমার উপজেলায় 3টে উপজেলা, আমার আসনে ছাত্রদল, যুবদল, এবার ওনাদের লোক ছাড়া একটা লোকও, আমি বলবো না যে ফ্যামিলি কার্ড আমার লোক নিতে হবে, সাধারণ মানুষের কাছে ছেড়ে দিচ্ছেন, তাহলে সাধারণ মানুষ সবাই নেন যে আপনি কম্পিউটার মনে করেন। ওনার দলের বাইরে করছে বলে ইউনোদেরকে বন্দি করে রাখা হয়েছে। আপনি কোন জায়গায় চালাতে পারতেছেন? আপনি তো পুরো মনে হচ্ছে যে সব খাইতে হবে একটা এরকম প্ল্যান করতেছেন। আসেন এখন আপনার গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রে ফ্লোটিং, যেটা FSRU, ভাইয়ের কথা FSRUতে আসি, সামিট গ্রুপ, ভাই বললো যে কীভাবে কী কথা বলছেন, আমি এই যে নিয়ে আসছি হাইকোর্টের সেনানি, হাইকোর্টের এখানে স্টে করা ছিল যে সামিটটা যেন না করতে পারে, এই সামিট LNG 3rd টার্মিনাল, খেয়াল করেন, সেটাকে স্টপ করে রাখা হয়েছিল ইন্ট্রিম আমলে, কোনোভাবে সুযোগে পায় নাই। সুন্দর করে এটা উইথড্র করে নিছে গভর্নমেন্ট, তার ফাইলিং এই সরকারে রিসেন্টলি আসার পর উইথড্র করেছে BPC, এবং এটা করতে চায় নাই বলে কয়েকজনকে সরানো হয়েছে ওখান থেকে, পরিচালকদেরকে, যারা দেশপ্রেম ভালোবাসে, যারা এইরকম এসালম গ্রুপ এবং সামিট গ্রুপ যারা, এবং ইন দ্য নেম অফ চাইনিজ কোম্পানি সামনে, বা চাইনিজ বলে সবাই চাইনি এরকম না, সামনে একটা রাখছে আর কি। এবং সামিট গ্রুপের সাথে সরাসরি আপনি জানেন সজীব ওয়াজেদ জয়ের যে সম্পদ যেগুলো নিউ ইয়র্কে আছে, সবগুলো সামিট গ্রুপের টাকা দিয়ে কেনা। সো আলটিমেটলি সামিট গ্রুপ, আজকে দেখলাম এসালমকে আপনার করার সুযোগ দিচ্ছে, LC করার সুযোগ দিচ্ছে, তাহলে আপনি তো আবার সেম এসালম সামিট গ্রুপের একটা প্রোডাক্ট হিসেবে বলবো যে আপনি এই সেক্টরটা ওদেরকে দিয়ে আপনি মজা নিতেছেন, যেন সব দোষ হচ্ছে অমুকের তমুকের। আপনারা এটা আপনারা চালাইতে কমপ্লিটলি ব্যর্থ। তাহলে আপনি কোন জায়গায় চালাইছেন? গভর্নমেন্টের পলিসি ঠিক নাই। আপনারা বলতেছেন আপনার প্ল্যান আছে, কোন সেই প্ল্যান আমরা খুঁজে পাইনি। আপনি শুধুমাত্র কার্ডের কথা বলছেন, সেই কার্ডগুলো এক্সিকিউশন যারা করাচ্ছেন সেটা কমপ্লিটলি হবে কিনা সেটা আমাদের সন্দেহ আছে। এবং টাকা যেহেতু নাই, আপনি অ্যাট দ্য এন্ড মাঝের মধ্যে এসে বলবেন যে আমাদেরকে শর্টেন করতে হবে আমাদের বাজেট। দিস ইজ হোয়াট হ্যাপেনিং। আতিক ভাই, আপনাকে ধন্যবাদ। আতিক মুজাহিদ পুরো সময় জুড়ে তিনি অভিযোগই করে গেলেন, সরকারের সাফল্যের জায়গাটায় তিনি প্রতিশ্রুতির ক্ষেত্রে বললেন যে আসলে তার যে প্রতিশ্রুতি ছিল বাস্তবতা সম্পূর্ণ। একটা পয়েন্ট কি হচ্ছে ভাই, সুবিধা আলোচনায় 1 কোটি জবের কথা বলছিল, আমি দেখলাম প্রথম আলোতে 25,000 জব অলরেডি 6 মাসে কাট আপ হয়েছে। 1 কোটি জব ডেভেলপ করে বলছিল, 25,000 কাট আপ হয়েছে, ছাটাই হয়েছে। চিন্তা করে এখন কি করবে? জি, তো এখানে একটা বিষয় আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি মাননীয় সদস্য আতিক মুজাহিদের বক্তব্য, এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ রতন ভাইও খুব মনোযোগ দিয়ে শুনেছেন, আপত্তি করেননি কোথাও। অর্থাৎ এটার মধ্যে বিরোধী দলের এই ধরনের সমালোচনা প্রকারান্তরে সরকারের জন্য এক ধরনের সহযোগিতা, কিন্তু খুব বিস্ময়ের বিষয় হচ্ছে আতিক মুজাহিদের সংসদে আজ পর্যন্ত এই ধরনের কোনো বক্তব্য রাখছেন না। বলছি একটু শেষ করি আমি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধু প্রস্তাব চাননি, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিরোধী দলের যদি কোনো পরিকল্পনা, শব্দটাই তিনি ব্যবহার করেছেন, যদি কোনো পরিকল্পনা থাকে সেটাও যেন আপনারা দেন, কিন্তু আপনারা এখনো দিয়েছেন বলে আমার কাছে কোনো অনলাইনে দিয়েছি, 10 দফা দিয়েছেন। তো ওখানে সংসদে কিন্তু এই বিষয়ে আপনাদের বয়ানটা এরকম স্পষ্ট নয়। এমনটা যদি হয়ে থাকে যে ঠিক আছে সরকার সমালোচিত হচ্ছে, সংক্রামিত হচ্ছে, বিপদেও পড়ছে, একটু মজা দেখি, এরকমটা হয়ে থাকলে কিন্তু ওই দায় থেকে আপনারাও মুক্তি পাবেন না। কারণ আমরা বলছি রূপান্তরিত বাংলাদেশ, বলছি পরিবর্তিত বাংলাদেশ, ওই ক্ষেত্রে সরকারের যেমন 180 দিন হয়েছে, আপনাদেরও তো 180 দিন হয়েছে। আপনাদের অ্যাচিভমেন্ট কি, ওইটাও কিন্তু মানুষ তাদের মতো করে একটা বিচার বিবেচনা করছে। তো সরকারের চেষ্টাগুলো কিন্তু দৃশ্যমান। জি, বিশেষ করে আগামী অর্থ বছর কিন্তু এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে 9 মাসে, বোধহয় আগামী অর্থ বছর ট্রানজিশনাল হিসেবে 9 মাসে করা হয়েছে। ওই ক্ষেত্রে কোন পর্যায়ে গেলে, চিন্তার প্রখরতা কোন মাত্রায় গেলে যে আমাদের অর্থ বছরের টাইম ফ্রেমও আমরা চেঞ্জ করে নিলাম, এটা যেন অপচয় কিংবা দুর্নীতির সুযোগ কমে আসে। অর্থাৎ সরকার অ্যাটেনশনের প্রশ্নে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আছে বলা চলে। এখন বিতর্ক থেকে যাচ্ছে যে নিজ দলকে বেশি প্রায়োরিটি দিচ্ছি কিনা। একটা রাজনৈতিক সরকার, সে তার দলকে প্রায়োরিটি দিবে, আর সরকার যে সামাজিক নিরাপত্তা বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে এটাও পরিষ্কার।
তো কাজটা শুধু 2 শব্দে আমরা বলে ফেলছি সামাজিক নিরাপত্তা, কিন্তু কাজটা খুব কঠিন। ওখানে দলকে ইনভলভ করতে হয়। দলকে ইনভলভ করা ছাড়া আপনি যে ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, এগুলো আসলে সুন্দরভাবে সম্পন্ন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা ত্রুটিগুলো ধরিয়ে দেন, প্রয়োজনে সুনির্দিষ্ট শুধু ত্রুটি নয়, পরিকল্পনাও দেন। কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছুটা কার্পণ্য যেমন খেয়াল করবার মতো, আবার অতি কৌশলও মাঝে মধ্যে আমরা কিন্তু খেয়াল করছি। তো বাংলাদেশ যখন আমরা নতুন বাংলাদেশ চাইব, পরিবর্তিত বাংলাদেশ চাইব, ওই ক্ষেত্রে সরকারকে আপনারা যেমন সহযোগিতা দিবেন, সমালোচনাও করবেন, নিজস্ব পরিকল্পনাটাও শেয়ার করতে পারেন। আমরা কিন্তু একটা নমুনা ভালো দেখছিলাম, কেউ কেউ সমালোচনা করেছেন যে আপনারা একটা ছায়া বাজেট দিয়েছেন, এটাও কিন্তু ভালো লক্ষণ। দিছি আমরা তো। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা দিয়েছেন, এটাও কিন্তু ভালো লক্ষণ, যে অন্তত নির্বাচনের একটা Practice কিংবা প্র্যাকটিস, থাকুক, একটা জি। চর্চা থাকুক। কিন্তু মাঝে মধ্যে আমরা যেটা দেখি, এটা যদি অপেক্ষায় থাকেন যে সরকার ফেল করবে, আরেকটা কি যেন বিপ্লবের কথা বলছেন, বিপ্লব মানুষ এত বেশি পছন্দ করে না, শুনতে ভালো লাগে। সরকারকে কি যেন আপনাদের আমির সাহেব, তিনি সাধারণত কোমল ভাষায় কথা বলেন, কিন্তু একটা শব্দ গত কয়েকদিন ব্যবহার করছেন বেশি বেশি, জামাতের আমির, বিরোধী দলীয় নেতা, যে আঙ্গুল চুষবো নাকি। এটা কিন্তু আবার যায় না ওই মাত্রায়, ওনার যে চর্চা, যে শালীনতা যায় না। তো এরকম অবস্থায় দেখেন আমরা আরও ছোট্টখাট্ট কতগুলো বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছি। প্রায় প্রত্যেক দিন আমাদের সামনে আসছে ছোট্টখাট্ট বিষয়, একটা শব্দ ব্যবহার করি, বোমা সদৃশ, জি, বোমার মতো বস্তু। এর মধ্যে ছোট্টখাট্ট কয়েকটা কিন্তু ঘটে গেছে, খুব একটা গুরুত্ব দিচ্ছি না আমরা। এর মধ্যে আবার আল কায়েদার ফাংশন এসেছে। সরকারে যারা থাকেন তাদের জন্য এগুলো বিব্রতকর, কিন্তু খুবই বিব্রতকর। এই বিষয়ে হ্যাঁ বলাও বিপজ্জনক, না বলাও বিপজ্জনক। আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কথা বলতে হয়েছে। তো এই কথাটাও বা কে কীভাবে নিয়েছেন যে আল কায়েদার এটা অনুমান নির্ভর তথ্য। তো তথ্য তো বাজারে বিস্ফোরণ ঘটে গেছে, এবং জাতিসংঘের চলে এসেছে চলে report-এ, এসেছে। জি। আবার আপনি নমুনা দেখেন, আগের জঙ্গি কার্ডের ফয়সালা আজ পর্যন্ত শেষ হয়নি। কে জঙ্গি, কোনটা বানোয়াট জঙ্গি, কোনটা নাটক। এরই মধ্যেই ঢাকার পাশে যেটা ঘটছে, সাভারে। ওখানে আমরা পাশে দেখেন কি দেখলাম, মসজিদের মাঠ, খেয়াল করুন লোকেশন, সাথে কি বোমার সাথে কোরআন শরীফ, খুব সিগনিফিক্যান্ট। কিন্তু আবার বরিশাল অঞ্চলে যেটা, সেটা আদালতের সামনে। এর মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ছোট্ট পরিসরে খুব বাজে নমুনা দেখছি। এগুলো বোধহয় খুব দ্রুত সরকার একটা ফয়সালা আসা উচিত। বক্তব্য যেমন পরিষ্কার করা উচিত, এগুলোরও ফয়সালা আসা উচিত। কিন্তু আপনারা রাজনৈতিক বিরোধে গিয়ে যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে যেসব শব্দে, যেসব বাক্যে আক্রমণ করছেন, এগুলো সুবিধা নেওয়ার শক্তি কিন্তু বাংলাদেশে আছে। এরই মধ্যে জামাত বলছে যে সরকারের কাজে তারা ফ্যাসিস্টের আচরণ দেখছে। সরকার বলছে জামাতের কথায় তারা ফ্যাসিজম দেখছে। অর্থাৎ কারো কথায় ফ্যাসিজম দেখা যাচ্ছে, কারো কাজে ফ্যাসিজম দেখা যাচ্ছে। যোগফল হচ্ছে যে একটা ফ্যাসিবাদী আচরণে কিন্তু আবার মানুষকে দেখতে হচ্ছে। এটা বোধহয় আপনাদের কারোর জন্যই শুভবার্তা জি, দিচ্ছে কামাল না। ভাই, আমরা একটু যেতে চাই রতন ভাই। সরকার এবং বিরোধী দল আসলে যে জাতীয় ইস্যুগুলো, সেই ইস্যুগুলোতে আসলে একসাথে কাজ করতে পারছে কিনা, কিংবা এই 180 দিনে যেটা হলো, এখানে আপনারা কি বিরোধী দলের সহযোগিতা পেয়েছেন কিনা জাতীয় ইস্যুগুলোতে, যেমন জ্বালানি সম্পদ কিংবা যেই ধরনের এক্সট্রিমিস্ট হুমকি, সেই ধরনের হুমকিগুলোর ক্ষেত্রে, নিরসনের ক্ষেত্রে? বাস্তবতায় সো ফার সো গুড। পার্লামেন্টের 2টা সেশন গেল, ওনাদের আপনাদের আমির বলবো না, আমার আমির কেন? বিরোধী দলীয় আচ্ছা নেতা। আচ্ছা, বিরোধী দলের আমির, যাই হোক, ওনার ওই যে সুশীল ভালো ভালো কথা বলেন, শুধু তো উনি মানে শুনেছে আঙ্গুল চশমা নাকি, এইটা ওনার পোশাক মানে লেবাসের সাথে অ্যাকচুয়ালি যায় না। আমরা ওনাকেও তো, হ্যাঁ, যেভাবে আমরা চিন্তা করি, মানুষ যেভাবে চিন্তা করে, এই পর্যন্ত ওনার ভাবমূর্তি যেভাবে উনি তৈরি করেছে, কোনো সার্কামস্টেন্সেসে উত্তেজিত হয়ে এই কথাটা ওনার মুখে যায় না। শুধু এটা বলেছে কামাল ভাই না, কয়েকদিন আগে আশেপাশে আরো বলেছে ছিল। যে তসতস করে দিতে হবে। তো তসতস শব্দটা তো এটা জানি না তসতস কীভাবে করে বা শক্তি প্রয়োগ করে নিশ্চয়ই করা হয়। তো যাই হোক, এটা আমাদের কারো কাছ থেকে কিন্তু, এটা ইভেন তো আমাদের কাছ থেকে কিন্তু মানুষ এই পর্যায়ে আর যেতে চায় না। এটা হলো মোদ্দা কথা। এখন আমি ওই পর্যায়ে, আমি শাসক দলে থেকে, শাসক না দায়িত্বশীল একটা সরকারে থেকে আমি ওই পর্যায়ে যাব কিনা, আর ওনারা আমাদেরকে ওই পর্যায়ে যেতে বাধ্য করবে কিনা। ওনারা ছিদ্র অন্বেষণ করে, ওরা দড়িকে ওনারা সাপ বলবে, কাশিকে ওনারা যক্ষা বলবে, এটা তো বলবে, এটা বিরোধী দলের কাজ। এটাতে আমরা অন্তত অতটুকু সহনশীলতা বা রাজনৈতিক যে কালচার, ওই কালচারের মধ্যে এই সহনশীলতাটা আমরা কিন্তু মেনে নিই। কিন্তু একটা কথা চিন্তা করি, মনে করেন যে আমাদের এই যে হিমালয় পাহাড়, এই পাহাড়টা
সরকারি দল, তারেক রহমান, এনসিপি, জামাত ইসলাম সবার সামনে কিন্তু এই পাহাড়টা সত্য। এটাকে অতিক্রান্ত করতে হলে সক্ষমতা যেরকম দরকার, ডিটারমিনেশন দরকার, প্রত্যয়ী মনোভাব দরকার। আমি যদি এই পাহাড়টা যখন সরকারি থেকে যখন এটা উঠতে চাবো, আমার একটা কষ্ট, ওনাদের কিন্তু সেম কষ্টটাই হবে। আমাদের সামনে যে ধ্বংসবাস আমরা পেয়েছি, তার একটা আমাকে প্রথম সাধুবাদ দিতে হবে। মানুষ তো সাহসই নেয় না, কিন্তু সাহসটা নিয়েছে। এখন আমরা যদি ব্যর্থ হই, এই ব্যর্থতার মধ্যে দিয়ে ওনারা কোনো এরকম কোনো সুসংবাদ পেয়েছে অর্থনৈতিকভাবে হোক, বৈদেশিক সাহায্যের মাধ্যমে এই দেশটাকে টেনে তুলতে, ক্রেম দিয়ে টেনে তুলে, ওনাদের কাছে এরকম কোনো মানে আলাদিনের চেরাক আছে কিনা আমি জানি না, যে চেরাকের মাধ্যমে আমি একটা জাতিকে একটা সুস্পষ্ট দিক যে ও পারে না, দেখো আমি এবার পারবো। তো এরকম যদি পেরে থাকে, এইটাও মনে করি গণতান্ত্রিক যে সংগ্রামের যে এবং নির্বাচন, এটার জন্য একটা অপেক্ষা থাকতে হয়। কিন্তু এখনো যদি একটা সরকারকে আপনারা সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত, উনি যে কথাগুলো বলবে, যদি কোনো মন্ত্রী তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পরে যদি মানে যেটাকে বলে অহেতুক একটা সমালোচনা বা বাস্তবতা স্বীকার না করে সমাধানের দিকে না গিয়ে এই যে কথাগুলো বলা, এই অতিকথনটা, এটা আমারও বন্ধ করা উচিত প্রথম এটা। আর তারেক রহমানকে আমাদের ফোকাস দেয়, উনি যা করতে চাচ্ছেন, আমি মনে করি ওনার কাজের মধ্যে, ওনার চিন্তার মধ্যে, ওনার স্টেপগুলোর মধ্যে এরকম কোনো এখনো ত্রুটি আমরা খুঁজে পাই নাই। নিশ্চয়ই ওনারাও এই কথাটা স্বীকার করবে। আমরা পার্লামেন্টের আমরা যখন অধিবেশনগুলো দেখেছি, ওনাদের বক্তব্যের মধ্যে দিয়ে অ্যাপ্রিসিয়েশন এবং টেবিল চাপড়িয়ে যে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং পরস্পরের প্রতি যে একটা মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, যেটা এটা আমরা দেখেছি। এই তো আমাদের 20 তারিখে আবার অধিবেশন শুরু হবে, প্রেসিডেন্ট ইলেকশন। দেখেন ওনার তো নির্ঘাত জানে যে ওনাদের রেজাল্ট কী হতে পারে। তারপরে দেখেন একটা কালচার, ওনার একটা মানে একজন প্রার্থীকে দিয়েছে, অন্তত এইখানে তো সাধুবাদ দিতেই হয়। আর যাই হোক, যে আবরণের মধ্যে এখানে যে প্রার্থী দেয়, উনি একজন সম্মুখ সারির প্রত্যক্ষ একজন মুক্তিযোদ্ধা, জিয়া রহমান সাহেবের সদস্য করেছেন। তো এই যে দেখেন, এগুলো তো ভালো দিক। অন্ততপক্ষে আমরা এই ভালো দিকের মধ্যে আমরা এখনই কোনো কাদা ছড়াছড়ি বা এমন কোনো পর্যায়ে আমরা না নেই। বিশ্বাস করুন, সবচেয়ে বেশি খুশি হচ্ছে কি আমাদের এই যে কথার মার পেছনের মধ্যে কে হচ্ছে, যে সবার যারা শত্রু, এখন কেউ যদি মনে করি যে না ওকে আসতে, আমাদের এই কথার মধ্যে সবচেয়ে যে খুশি হচ্ছে, সবচেয়ে বীজ বপনের যে এইখানে একটা আবার নতুন করে এই গণতন্ত্র পরিবেশ এই বাংলাদেশকে যারা কুলুষিত করতে চায়, যারা আজ পর্যন্ত তাদের পাপের জন্য যারা মাপ চায় নাই, তাদের মানসিকতাটা কি আপনারা মনে করেন তারা কোনো মানবিক দৃষ্টিভঙ্গি এবং কোনো মানবতার আবার কোন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ থাকবে প্রতিশোধ না, তারা অমুক এটা হুমকি দিয়ে করছে, যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, যে অমুক একটা ভেঙেছে বাংলাদেশে এই অঞ্চল আমি যার সরকার করে দেব, তখন কি উনি পড়বে না, উনি পড়বে, আমি পড়বো না? তা আমার মনে হয় যেই জিনিসটা সবাই মিলে আমরা যেটাকে দানবকে সরিয়েছি, এই শাসনের মধ্যে যদি আমার কোনো গলতি দেখে, আমি তো গলতির প্রোটেকশনের জন্য বা গলতিকে আপনারা মেনে নেন ওইটার জন্য তো আমরা এখানে কথা বলতে আসি নাই। দেখেন আমি ওনাকে এসকেপ করতে পারতাম যে না ভাই এখানে গেলে আমি তো জানি আতিক ভাইরা কি বলবে, তো আমি তো এই জন্য ঘরে বসে থাকবো না। আমি আতিক ভাই একটু আল্লাহর হস্তে, ওনারা তো মানে মানুষকে তো দিনের কথা বলেন বা ভালো ভালো কথা বলেন, মানুষের 24-এর কাছ থেকে অ্যাকসেপ্টেন্স আছে ওনার, যে অন্তত বাস্তবতার নিরিখে অন্তপক্ষে যদি আমাদের পথ চলাটাকে সহজ করে দেন এবং সহজ করার জন্য যদি সাজেশনস আকারে তারেক রহমানকে, ওনার সুযোগ আছে, ওনাদের কিন্তু সুযোগ আছে, প্রতিটা মন্ত্রীর সাথে কিন্তু ওনাদের এই যে মানে অধিবেশনের পর আগে পরে ওনার সাথে আমার খুব সখ্যতা, আমার কাছে উনি দুঃখের কথাগুলো বলতে পারে, করণীয়টা ভাই আপনারা ঠিক করতেছেন না, আবার আমি বলতে পারি আমাদের কি করা উচিত। এই ধরনের একটা সহমর্মিত আন্তরিক একটা সম্পর্কের মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে মানে যাওয়া উচিত। জি, নতুন আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, তিনি যেটি বললেন যে আপনাদের পারস্পরিক সৌহার্দ্য কিংবা সহমর্মিতা, এটি কি আসলেই সরকারকে সহযোগিতা করার জন্য কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে বিশেষ করে প্রধানমন্ত্রী তিনি যখন ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি বারবার বিএনপি জামায়াত জোটের 2001 থেকে 6-এর দুঃশাসন, ইন্টারিম সরকারের তৎকালীন যে সরকার ছিল তাদের অজুহাত দিয়ে তিনি বিভিন্ন ধরনের সংকট মোকাবেলার চেষ্টা করতেন। এখন মানুষের কাছে কি এরকম পারসেপশন তৈরি হওয়ার কোনো সুযোগ আছে কিনা যে আবার বিএনপি সরকারও এই অজুহাত তৈরি করছে যেইটা তারা করার কথা ছিল সেটা না করে, এরকম কোনো পারসেপশন তৈরি হওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, প্রথম আমি পজিটিভ কথাটা বলি। আমি ভাইকে বলে রাখতে পারি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ফরেন পলিসিতে, সিকিউরিটিতে, ন্যাশনাল ইন্টারেস্টে উইল নট সি এনি পার্টি। আমি বলে দিলাম, আমরা বিএনপি টিএনপি দেখি না, আমরা গভর্নমেন্টকে উই আর গোয়িং টু সাপোর্ট। বাংলাদেশের স্বার্থে কথা বোঝেন, এনিথিং দ্যাট আমাদের ফরেন পলিসিতে আমাদের ইন্টারেস্ট করে
আমরা একসাথে আছি, আপনি দেখবেন আপনি ফরেন ইস্যুতে আসলে আমরা একসাথে হয়ে যাই। 2 নম্বর ন্যাশনাল সিকিউরিটি, আওয়ামী লীগ ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, কারণ সে ইন্টারনাল ফোর্স হিসেবে না, সে একটা বাইরের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। সো দিস ইজ সিকিউরিটি থ্রেট। এই ক্ষেত্রে আমরা সবাই একমত। আপনি যখন আওয়ামী লীগ নামক দেখবেন যে বিএনপি, জামাত, এনসিপি দেখবেন যে ঠিকই জায়গা মতো নেমে গেছে, কি ভাই কথা ঠিক বলছি, এটাতে হয়ে না, এটাতে সবাই অ্যালাইড আছে। সো শতভাগ সত্য, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। যদি ভাবে আর হাসি মুশকি এটা সুযোগ নাই, সুতরাং এটা মজা নেওয়ার কোনো সুযোগ নাই। কেমন এটাতে ক্ষেত্রে সবাই একমত। আমাদের ভিতরে দ্বিমত অনেক বেশি, এমন অনেক কিছু হতেই পারে, মানে স্বাভাবিক পার্টি হিসেবে দুই দলের। তো সেই জায়গা থেকে আমরা কোনো, বাট যেটা হলো আপনি যেটা বললেন যে আমাদের আর্টিফিশিয়াল কেন, নো, আমরা অনেস্টলি স্পিকিং খেয়াল করেন, আমরা কিন্তু পিওরলি বাংলাদেশকে ভালো জায়গায় দেখতে চাই, একদম অনেস্ট, যে বাংলাদেশের এরকম থাকা দরকার নেই। তো বিএনপি কি দেখতে চায় না? এখন বিএনপিকে যে দেখতে চাই, তো আমরা কিভাবে পাবো তার প্রমাণটা দেওয়ার জন্য প্রথম কাজ হলো বাংলাদেশ পরিবর্তনের জন্য ইনস্টিটিউশনস দরকার, যেন আপনি ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে পারে। যেটা বললাম যে ঘুষ খাইতেছে কোনো আর সমস্যা হইতেছে না, একটা ইউনো খুব পাওয়ারফুল হয়ে গেছে, কারণ সে জানে যে আমার সাথে আমি অমুক দলের সাথে কানেক্টেড আছে, সো আপনি কিছু করতে পারবেন না, আমি আপনার চেক আপ রেখে দিব। তো এটা যদি হয় তো ইনস্টিটিউশনালি তো ফাংশন করবে না, ব্যক্তি ফাংশন করবে বা ম্যাল প্র্যাকটিস ফাংশন করবে। সুতরাং ইনস্টিটিউশনাল রিফর্ম যেটা সুযোগ ছিল সেটা বিএনপি মিনিমাম কমিটমেন্ট রাখেনি, এবং ওনাদের 31 দফা ওনারা যেটা নিয়ে খুবই গর্ব করে সেটা এখন বলে না কিন্তু, কারণ ওখানেই বলা আছে ডেমোক্রেটিক ওয়ে ছাড়া কাউকে প্রশাসক নিয়োগ দেবেন, ওরা ভায়োলেট করছে, আমরা কমিশন করবো, সংস্কার করবো, ভায়োলেট করছে। তো অনেক বিষয় যেটা আমরা, এবং গুম কমিশন নতুন যেটা দিছে, ভাই এটা অ্যাকসেপ্টেবল না। আপনি মাইরে আপনার কাছে আমি যদি তদন্ত চাই হবে, এটা যদি প্রস্তাবনা দেন আপনি ড্রাফট নতুন আইনে, হাউ কাম? তার বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চান? যদি ওল্ড সিস্টেমের মাধ্যমে নতুন দেন, আর হবে না। আপনি এই জায়গাগুলো মেজর জায়গাগুলো বুঝতে হবে। আর একটা ইস্যু আমাদের এড়ায় যায় আলোচনা থেকে, আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমি রিসেন্টলি ক্যাপাস্টন কোর্স করলাম এনডিসিতে, আমাদের সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট হচ্ছে রোহিঙ্গা, মায়ানমার। এই ইস্যুটা আমরা কেউ খেয়াল করি না। এফডিএমএন যারা ফোর্স ডিসপ্লেস যে মায়ানমার যারা আছে, ভাই প্রতি বছর 43,000 লোক বাড়তেছে। কেন ইমাজিন, 15 লাখ আসছে, আগে ছিল 2 লাখ, এরপর 43,000 জন্মগ্রহণ করলে গত 7 বছরে কত হাজার বৃদ্ধি পেয়েছে, মোটামুটি 18 লাখ হয়ে গেছে। ইট ইজ কাইন্ড অফ আমাদের জন্য এটা একটা অগ্নিগৃহীর মতো। ওখানকার লোকজন আমাদের 3:1, 3 জন রোহিঙ্গা, 1 জন বাংলাদেশি। এটা মায়ানমারের জিনিস আমাদের পুশ করে দিয়েছে, আমাদের সিকিউরিটি কতটা খারাপ অবস্থা রয়েছে। জাতীয় বিষয়গুলো আমাদের কিন্তু কোনো অ্যাড্রেসই হয় না। আরও বিগ ইস্যু বলি, ইয়াবা, আমি একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, 2010 সাল পর্যন্ত ইয়াবা মানে সিজ করেছে মাত্র 0.53 মিলিয়ন ধরেন সামথিং, এখন সেটা শুধুমাত্র গত কয়েক বছরে ধরছে 43 মিলিয়ন জাস্ট ধরে ফেলছে। একটা ছোট অংশ, তার মধ্যে যদি 20% ধরে তাহলে 80%। আমি বলি এমন কোনো গ্রাম নাই যেখানে ইয়াবা এবং ইন্ডিয়া থেকে টাফেন্ডল কি ট্যাবলেট আসতেছে। তাহলে ক্রিস্টাল মেথ, আমাদের যুব সেচ, আপনার কি মারামারি করবেন? আমি তো মাঝে মাঝে কনসার্ন অ্যাবাউট আওয়ার নেশনস, আমাদেরকে তো যুদ্ধ ছাড়া শেষ করে ফেলতেছে। ইট ইজ বিগ ইস্যুস, যারা ন্যাশনাল জ্বালানি যেরকম ইস্যুস, প্রতিটা ফ্যামিলিতে অসন্তুষ্টি। আপনি খেয়াল করেন ইয়াবার সাথে কি সম্পর্ক, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, মারামারি, যত কিছু আছে, কারণ এ তো অ্যাবনর্মাল থাকে, সেই ফ্যামিলিটা শেষ। এবং তারা এটা করার পরে তারা অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত, এবং তারা এই ধর্ষণে চলে যায়, চুরি রাহাজানি। তার মানে একটা মাদকাসক্ত জেনারেশন আসতেছে, উই ডু নট নো হাউ টু ডিল ইট। আর আমরা আছি ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে। আমি মাঝে মাঝে আমার আফসোস লাগে যে আমরা ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমাদেরকে কেউ যেন বাইপাস করে দিচ্ছে কিনা। যখন বললেন দেশ, আমার যেটা কনসার্নের জায়গা, ভাই যেটা বলছেন, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য দেশে এবং বিদেশে কিছু লোক আছে, এবং বাংলাদেশে আত্মমর্যাদাশীল থাকলে তাদের ইন্টারেস্ট সার্ভ হবে না। সো এটা আমি খুব ভালো মতো বুঝি। এই জায়গাটাতে আমার মনে হয় পলিটিশিয়ানদের একটা মেজর জায়গা থাকা উচিত। পার্টিশন, আমি বলি অন্য তো অসংখ্য করবে যে আমাদের পার্টি দরকার না, সবার আগে বাংলাদেশ বললে আপনারা প্লিজ আপনাদের পার্টিশন জিনিসটা একটু সরে আসেন। বলেন যে পার্টির মধ্যে যোগ্য লোকদের দিবেন না, আর সাধারণ মানুষের যোগ্যদেরকে দেন, মেরিটোরিয়াল বেসে আসেন। আপনারা যদি বলি এখন অনেস্টলি বলতেছি সেক্রেটারিয়েট ফাংশন করতেছে না, এমন কিছু লোকরা আপনি সেক্রেটারি বানাইছেন আপনার দলের লোক যার কারণে, এটা ওই সেক্রেটারি জানে না হাউ টু ফাংশন ইট। তার কাছে আপনি কিভাবে দেশের স্বার্থ উদ্ধার দেখবেন? সে তো আমাদের 3 মিনিট সময় আছে, আমি সবার কাছ থেকে আবার 1 মিনিট করে শুনতে চাই। মোস্তফা কামাল ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, মুজাহিদ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছেন তিনি। এই প্রেক্ষিতে আমার বলতে হয়, সাধারণ কাউকে যে আপনি জিজ্ঞাসা করেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে ঠিকঠাকভাবে বলতে পারবে না। সাম্প্রতিক কিছুদিনের ঘটনায় সার্জিও গোরকে এটা কিন্তু ঠিকভাবে জানে, পাড়া মহল্লায় আলোচনা হয়। অজিত দোভালকে খুব ভালো করে চেনে, দীনেশ ত্রিবেদীকে চেনে, ভালো করে চেনে। পরাগ জৈনকে, তিনি কবে আসছিলেন, এসে কোথায় থাকলেন,
এই সঙ্গে আপনি দেখেন বলা হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে, ভালো করার আগে স্বাভাবিক করার বিষয় আছে, এখনও স্বাভাবিক হয়নি। কিন্তু তাদের সীমান্ত লাগোয়া ফেন্সিডিল সহ বিভিন্ন নেশাদ্রব্য কিন্তু আসতে কোথাও বাধা পড়ে না। কাঁচামরিচ বা টমেটো আনতে গেলে অনেক কাগজপত্রের বিষয় আছে, ফেন্সিডিল আসতে কোনো সমস্যা হয় না। মিয়ানমার উত্তেজনাকর অবস্থায় আছে, গোটা দেশটাই একটা বারুদের মধ্যে। তাদের ইয়াবা কিন্তু আবার আমাদের দেশে ঠিকঠাকভাবে আসে, আপনি ভেবে কুলাবেন না যেটা কোন দিক দিয়ে আসে, পানি পথে না স্থল পথে না আকাশ পথে। তো আমাদের কিন্তু এখানে একটা ভাবনার বিষয় আছে। আর এর ফাঁকে যেটা রোহিঙ্গা এখন শুধু কিছু মানুষ নয়, এখানে একটা অর্থনীতি যোগ হয়ে গেছে, কূটনীতি যোগ হয়ে গেছে, আইন শৃঙ্খলার অভ্যন্তরীণ নিরাপত্তা যোগ হয়ে গেছে। ওই ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ যেটা বললেন, রতন ভাই নিশ্চয়ই সেটার গুরুত্ব উপলব্ধি করেছেন। আমি রতন ভাইয়ের কাছে যেতে চাই। রতন ভাই, আপনারা এই গুরুত্বটা কি বুঝেন কিনা এবং এক মিনিট একটু বলবেন এবং এটা নিয়ে আসলে সরকার কনসার্ন কিনা এই সমস্ত পলিটিক্যাল কিংবা রাজনৈতিক ন্যারেটিভের বাইরে গিয়ে? আগের কথার মধ্যে ছোট্ট একটা কথা বলি, উনি যে অঞ্চল থেকে এমপি হয়েছেন ওখানে তো আবু সাইদ শহীদ হয়েছেন না? জি। আবু সাইদের শহীদের যে স্তম্ভটা ওটাকে আমরা দাঁড় করে রাখতে চাই? ওই শক্তিগুলো যদি বাংলাদেশে কোনদিন আসে, বাংলাদেশের কোনো স্তম্ভ 1400 যারা শহীদ হয়েছেন কোনো স্তম্ভ থাকবে না। এই চিন্তাটা আমরা সবাই সম্মিলিতভাবে করব। উনি যে কথাটা বলেছেন যে গুলিতে একটা মানুষ মরে, এক ফেলানি মরে, আর যেই বীজ ঢুকেছে রক্তের মধ্যে এবং যেসব টিভি চ্যানেলগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে চলে, এইটার মধ্যে আমার কাজের বুয়ারা আরে কখনো বাংলা চ্যানেলই দেখে না, ওইখান থেকে কাশুটি কি কি আছে এগুলা দেখে ওদের মন মানসিকতা এবং ঝগড়াটে পরকীয়া এগুলোর সাথে সবাই কিন্তু একটা মানে মিনিয়াগতভাবে মানে মজ্জাগতভাবে এটা ঢুকে গেছে। শুধু আপনি মনে করলেন এই জন্য তো ওই যে গুলিতে যতগুলো মারে তার থেকে বেশি মারতেছে আমাদের এই অপসংস্কৃতি বা সকলে যে যতগুলো কি আইটেম বললো এগুলো বাংলাদেশে অবারিত করেছে। এটা মায়ানমার বলেন এবং আমরা ভারত বলেন, ওরা আমাদেরকে এই প্রজন্মটাকে ধ্বংস করে দিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি তারেক রহমানকে আমি রিসেন্ট দুইটা আমি ফুটবলের ফাইনাল খেলায় গেলাম। একটা হলো আমাদের সাজ্জাদ সুমনের যে গুম হয়েছে, ওর একটা টুর্নামেন্টে গেলাম, মিনিমাম একটা লোকাল একটা এরিয়াতে 25,000 লোক। গত পরশু এই একটা ফুটবল খেলার দিকে আমরা গজের একটা টুর্নামেন্টে দেখলাম, ইয়াং জেনারেশন যেভাবে ডাইভার্ট হচ্ছে। আমার মনে হয় যে আমাদের খেলাধুলা ধর্মের দিকে যদি আমরা ডাইভার্ট করি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি সরকার এবং বিরোধী দল যেভাবে একসাথে রাজনৈতিক মাঠে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কাজে তারা হচ্ছে প্রতিবাদ করছে কিংবা একসাথে আছে, একইভাবে তারা ভবিষ্যতে রাষ্ট্র গঠনের কাজে একইভাবে ফাংশন করবে এবং এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে। শুভরাত্রি।